লার্নার কোর্স 508 এর অল এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করছি। 3টে এপিসোডে সম্পূর্ণ এমসিকিউ গুলো শেষ করে নেব। তো 2টি এপিসোড অলরেডি আপনারা পেয়ে গেছেন, এখন আমি জাস্ট আলোচনা করছি থার্ড এপিসোড। তো থার্ড এপিসোডে প্রথম যে কোয়েশ্চেন সেটা হচ্ছে স্বাস্থ্য বা হেলথ শব্দটি কোথা থেকে নেওয়া, ফরাসি, গ্রিক, ইংরেজি নাকি আরবি? তো সঠিক উত্তর হচ্ছে সেটা ইংরেজি শব্দ থেকে নেওয়া। তারপরে হচ্ছে স্বাস্থ্যের আকৃতি। স্বাস্থ্যের আকৃতি বা স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? স্বাস্থ্য বলতে আমরা বুঝি শারীরিক স্বাস্থ্য, অনুভূতিপ্রবণ স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক স্বাস্থ্য। অর্থাৎ স্বাস্থ্যের আকৃতি হচ্ছে 5 প্রকারের। রয়েছে স্বাস্থ্যকর বিদ্যালয় পরিবেশের উপাদান। প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি স্বাস্থ্যকর বিদ্যালয় পরিবেশের উপাদান নয়? বলে 3টা দিয়ে দেবে ওইখান থেকে এবং বাইরে থেকে একটা দিয়ে দেবে। তো ওইখানে কিন্তু স্বাস্থ্যকর বিদ্যালয় পরিবেশের উপাদান রয়েছে 10টা। সেই 10টা উপাদান যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু ওইখান থেকে কোন 3টা দিল বা বাইরে থেকে কোনটা দিল সেগুলো অনায়াসই শনাক্ত করতে পারবেন। তো দেখে নিচ্ছি আমরা স্বাস্থ্যকর বিদ্যালয় পরিবেশের উপাদানগুলি কি কি। পরিষ্কার পানীয় জল, পরিষ্কার শৌচাগার, নিরাপদ খাদ্য, হাত ধোয়ার ব্যবস্থা, উপযুক্ত নিষ্কাশন ব্যবস্থা, জঞ্জাল প্রত্যাখ্যান, উপযুক্ত আলো বাতাস, বায়ুরন্ধ্র, উপযুক্ত বসার জায়গা, আবেগপূর্ণ সামাজিক পরিবেশ ইত্যাদি। জল পরিশুদ্ধ করার 4টি পদ্ধতি রয়েছে। তো প্রশ্ন এমন হতে পারে যে নিচের কোনটি জল পরিশুদ্ধ করার পদ্ধতি নয়, বা হতে পারে নিচের কোনটি জল পরিশুদ্ধ করার পদ্ধতি। তো এক্ষেত্রে কিন্তু জল পরিশুদ্ধ করার আপনি 4টি পদ্ধতি জেনে নিলেই হবে। তো একটা হচ্ছে ফুটানো, 2 হচ্ছে ক্লোরিন ট্যাবলেট, 3 হচ্ছে আরও পদ্ধতি বা রিভার্স অসমোসিস পদ্ধতি, 4 নম্বর হচ্ছে ছেঁকা। প্রশ্ন হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টের 4R কি? তো 4R হচ্ছে রিফিউজ, রিইউজ, রিডিউস এন্ড রিসাইকেল। রিফিউজ মানে প্রত্যাখ্যান, রিইউজ মানে পুনর্ব্যবহার, রিডিউস মানে বিনষ্ট করা, রিসাইকেল মানে পুনরায় ব্যবহার উপযোগী করা। তো তারপরে এই যে ডিসকাশনগুলোর পরেই কিন্তু স্বয়মের এমসিকিউ কালেকশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার পিডিএফটাও ডাউনলোড করার জন্য দিয়ে দেবো। তো আজকেই পেয়ে যাবেন, 2টো পর্বে স্বয়মের এমসিকিউ গুলো পাবেন। তো অবশ্যই সেগুলো দেখবেন। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষে থাকতে হবে ড্যাশ রং। তো শ্রেণীকক্ষে থাকতে হবে ওয়ার্ম কালার বা উষ্ণ রং। 2 নম্বর হচ্ছে বৈদ্যুতিক তার খারাপ হলে উচিত ড্যাশ নতুন তার দিয়ে। তো সেটা পাল্টানো উচিত নতুন তার দিয়ে। শিশুর ড্যাশ সমস্যা হলে তাকে পর্যাপ্ত আলোর মাঝখানে বসার ব্যবস্থা করতে হবে। তো সেটা হচ্ছে শিশুর যদি দৃষ্টিগত সমস্যা থাকে তাহলে তাকে পর্যাপ্ত আলোর মাঝখানে বসার ব্যবস্থা করতে হবে। তবে কোনগুলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, কোনগুলো ফ্যাট জাতীয় খাদ্য, কোনগুলো প্রোটিন জাতীয় খাদ্য, কোনগুলো মিনারেলস, কোনগুলো ভিটামিনস, কোনগুলো রাফেজ। তো দেখা যাচ্ছে দেখুন যে চাল, গম, আলু, চিনি এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, ঘি, মাখন, বাদাম এগুলো হচ্ছে ফ্যাট, পালস, চিজ, ডিম, দুধ, মাছ এগুলো হচ্ছে প্রোটিন। তারপর সবুজ পাতা সবজি এগুলো হচ্ছে মিনারেল বা ডাল এগুলো মিনারেল। ভিটামিনের মধ্যে ফল, সবজি, ডিম, দুধ প্রভৃতি রয়েছে। রাফেজের মধ্যে স্যালাড, সবজি, ফল এগুলো রয়েছে, এগুলো কিন্তু হজমে সাহায্যকারী। তো এগুলো একটু দেখে রাখবেন। প্রশ্ন রয়েছে সিরিয়াল বা দানাশস্য পুষ্ট হয় শ্বেতসারে, সবজি খুব ভালো উৎস ভিটামিনের, দুধ একটি সম্পূর্ণ খাদ্য, চা এবং কফি আমাদের যে কোনো পানীয় দেয়, ডিম সরবরাহ হয় মুরগি এবং হাঁস থেকে, মধু পাওয়া যায় মৌমাছি থেকে। কিছু সংক্রামক রোগ দেওয়া আছে, দেখুন যে সংক্রামক রোগ কোনগুলো। এখান থেকে প্রশ্ন হতে পারে নিচের কোনটি সংক্রামক রোগ বা কোনটি সংক্রামক রোগ নয়। তো সংক্রামক রোগগুলো আমরা জেনে নিই। স্মল পক্স, চিকেন পক্স, হাম, হুপিং কাশি, যক্কা এগুলো হচ্ছে সংক্রামক রোগ। সেই রোগের লক্ষণগুলো একটু দেখে নিতে হবে। স্মল পক্সের লক্ষণ কি, চিকেন পক্সের লক্ষণ কি, হামের বা লক্ষণ কি, হুপিং কাশি বা যক্কার লক্ষণ কি। লক্ষণ নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে, দেখুন যে স্মল পক্স। তো স্মল পক্সের লক্ষণ হচ্ছে জ্বর, মাথা ধরা, বমি, ফুসকুড়ি। হুপিং কাশি তার লক্ষণ হচ্ছে হালকা জ্বর, ইরিটেটিং কাশি ইত্যাদি। হাম তার লক্ষণ হচ্ছে জ্বর, কাশি এবং ফুসকুড়ি ইত্যাদি। রয়েছে মূল ভঙ্গি বা বেসিক পশ্চার কি কি। তো স্ট্যান্ডিং, সিটিং, লাইং এগুলো হচ্ছে বেসিক পশ্চার বা মূল ভঙ্গিগুলো। তারপর পশ্চার ডিফর্মিটিজ রয়েছে ভঙ্গিমার বিকলাঙ্গতা কি কি। কাইফোসিস, লর্ডোসিস, স্কোলিওসিস, ফ্ল্যাট ফুট, নকনি। তো দেখুন যে স্বাভাবিক উত্তলতা বেড়ে যাওয়াকে কি বলা হয়, সেটা হচ্ছে কাইফোসিস। যদি শিরদাঁড়া চারপাশে অবতলতায় বৃদ্ধি হয় তাহলে সেটা কি, সেটা হচ্ছে লর্ডোসিস। যদি শিরদাঁড়ার সঙ্গে কাঁধের পার্শ্ববর্তী বিচ্যুতি হয় সেটা হচ্ছে স্কোলিওসিস। আর পায়ের পাতার নিচের অংশ খিলানের মতো হয়ে যদি মাটি স্পর্শ করে থাকে সেটা হচ্ছে ফ্ল্যাট ফুট। আর যদি হাঁটু একটির সাথে অপরটি লেগে যায় সেটা হচ্ছে নকনি। ডিটেইল ডিসকাশন করা আছে কোর্স 508 এর ব্লক 2 এর ইউনিট নাম্বার 7। সেটা যদি না দেখে থাকেন দেখে নেবেন, তাহলে এগুলো কিন্তু ছবি সহ দিয়ে দিয়েছি, বুঝে নিতে পারবেন খুব সহজেই এবং এখান থেকে প্রশ্ন হতেই পারে এমসিকিউ। এর কোনটি স্বাস্থ্যকর অভ্যাস নয়? পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, নেগেটিভ থিঙ্কিং, এক্সারসাইজ। তো নেগেটিভ থিঙ্কিং বা অস্বীকৃতি সূচক চিন্তা সেটা কিন্তু স্বাস্থ্যকর অভ্যাস নয়। তো বলছি স্বাস্থ্যকর অভ্যাস এবং অস্বাস্থ্যকর অভ্যাসের একটা তালিকা দেওয়া আছে, দেখুন যে স্বাস্থ্যকর অভ্যাস কোনগুলি, অস্বাস্থ্যকর অভ্যাস কোনগুলি। নিচের কোনটি ভালো নাগরিকত্বের গুণ নয়?
তো সেটা জানার জন্য, অপশনগুলো জানার জন্য আমরা দেখে নেব যে ভালো নাগরিকত্বের গুণ কোনগুলি। তো ভালো নাগরিকত্বের গুণ দেখুন যে সত্যি কথা বলা, টেল দ্য ট্রুথ, সকলকে সম্মান করা, রেসপেক্ট আদার্স, যত্নবান হওয়া, বি কেয়ারিং, দায়িত্ববান হওয়া, বি রেসপন্সিবল, সাহসী হওয়া, বি ব্রেভ, এগুলো হচ্ছে ভালো নাগরিকত্বের গুণ। তো এছাড়া যদি অন্য কিছু দেয় তাহলে সেটা কিন্তু ভালো নাগরিকত্বের গুণ নয়। কোনটি সঠিক বা কোনটি সঠিক নয় দেখুন যে শিক্ষকের শ্রেণীকক্ষে ছাড়ার আগে ছাত্রনায়ক নিযুক্ত হওয়া উচিত, সেটা সঠিক। বিদ্যালয়ে স্মোক ডিটেক্টর বসানো উচিত নয়, সেটা কিন্তু ঠিক নয়, বসানো উচিত। বেজা হাতে ইলেকট্রিক তার ধরবে না, সেটা ঠিক। প্রশ্ন রয়েছে সিঁড়িতে ছোট এবং সহজ ধাপ থাকা উচিত, রান্নার সময় নাইলন পোশাক পরা উচিত নয়, পচা এবং নষ্ট খাবার খাদ্য বিষক্রিয়ার কারণ হতে পারে। দেখে নিতে হবে যে প্রাথমিক চিকিৎসার মৌলিক উপাদানগুলি কি কি। প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি প্রাথমিক চিকিৎসার মৌলিক উপাদান নয়, এমন ভাবে প্রশ্ন হতেই পারে। তো প্রাথমিক চিকিৎসার মৌলিক উপাদান কোনগুলি আমরা দেখে নিলেই হবে যে আতঙ্ক করা যাবে না, ঘটনার দৃশ্য দেখে স্থির করতে হবে এখানে কাজ করা নিরাপদ কিনা, আহত ব্যক্তির প্রাথমিক নিরীক্ষণকে বলা হচ্ছে এবিসি, আহত ব্যক্তির চারপাশে ভিড় করা যাবে না, আঘাত বহু গুরুতর হলে ডাক্তার ডাকতে হবে, মুক্ত বাতাস ভেতরে আসার ব্যবস্থা করে দিতে হবে, অপ্রয়োজনীয় পোশাক খোলা যাবে না। এগুলো হচ্ছে প্রাথমিক চিকিৎসার মৌলিক উপাদান। তারপর যেটা জানতে হবে ফার্স্ট এড বক্সে কি কি জিনিস থাকা দরকার হচ্ছে তুলা, ডেটল, উল প্যাড, অ্যাডহেসিভ প্লাস্টার, কাঁচি, অ্যান্টিসেপ্টিক ক্রিম, অ্যাবজর্ভ্যান্ট, আয়োডিন, এগুলো থাকা উচিত। যদি অল্প কেটে যায় তাহলে কি করতে হবে, অল্প টিনচার আয়োডিন স্পিরিট এবং পরিষ্কার গজের টুকরোর উপর লাগিয়ে সেটা পরিষ্কার করতে হবে। তারপর কাটা একটু বেশি হলে সেখানে পরিশুদ্ধ পোশাক দিয়ে ব্যান্ডেজ করতে হবে। এটার ব্লক 2 ইউনিট নাম্বার 8 কিন্তু সবগুলো দেওয়া আছে। ডুবে গেলে কি করতে হবে, মূর্ছিত হলে কি করতে হবে, কুকুরে কামড় দিলে কি করতে হবে, এক্ষেত্রে কি করতে হবে, পশু দপ্তরে যোগাযোগ করতে হবে। যেমন সাপের কামড়ে কি করতে হবে, দেখুন যে সাপের কামড়ালে সঙ্গে সঙ্গে আঘাতের কাছাকাছি রুমাল দিয়ে বেঁধে দিতে হবে, রক্তপাত হতে দিতে হবে, ওই স্থানে বরফের মতো ঠান্ডা জল বা চায়ের মতো উত্তেজক দিতে হবে। বিষ প্রয়োগের ক্ষেত্রে কি করবেন, বিদ্যুতের শক খেলে কি করবেন, অস্থিভঙ্গ হলে কি করবেন, মচকালে কি করবেন, মচকালে দেখুন যে কবজি বা গুড়ালি মচকালে ফুলা বা বেতার জন্য বরফ দিতে হবে। এগুলো কিন্তু একটু জেনে রাখবেন। তার উপাদানগুলি কি কি, তো কর্মক্ষমতা আমরা 5টা উপাদান পাবো, মনোবল বা স্টেমিনা, শক্তি বা স্ট্রেংথ, নমনীয়তা বা সাপ্লিনেস, গতি বা স্পিড, স্নায়ু এবং মাংসপেশি সমন্বয় সাধন বা নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন। মস্তিষ্কের হতাশাকে কম করে কে, তো আনসার হচ্ছে সেরোটোনিন ও নরফেনোফ্রিন নামক নিউরোট্রান্সমিটার। ইন্ট্রামিউরাল কথার অর্থ কি, তো ইন্ট্রামিউরাল হচ্ছে দেওয়ালের ভিতরে বা আন্তঃপ্রাচীর। ইন্ট্রামিউরাল শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত, ল্যাটিন শব্দ ইন্ট্রা এবং মিউরাস থেকে উদ্ভূত। শারীরশিক্ষা পাঠ পরিকল্পনার কয়টি পর্যায় ও কি কি, তো শারীরশিক্ষা পাঠ পরিকল্পনার 3টি পর্যায়, প্রি লেসন প্রিপারেশন, লেসন প্ল্যানিং এন্ড ইমপ্লিমেন্টেশন আর হচ্ছে পোস্ট লেসন অ্যাক্টিভিটিস। পরের প্রশ্ন, নিচের কোনটি শারীরিক শিক্ষার মৌলিক কার্যকলাপের অন্তর্ভুক্ত নয়, তো দেখুন যে ওয়ার্মিং আপ, ফর্মাল অ্যাক্টিভিটিস, কনক্রিট অ্যাক্টিভিটিস, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস। তো কোনটা শারীরিক শিক্ষার মৌলিক কার্যকলাপের অন্তর্ভুক্ত নয়, এক্ষেত্রে অপশন সি যেটা কনক্রিট অ্যাক্টিভিটিস সেটা কিন্তু শারীরিক শিক্ষার মৌলিক কার্যকলাপের অন্তর্ভুক্ত নয়। বাকিগুলো ওয়ার্মিং আপ, তারপর ফর্মাল অ্যাক্টিভিটিস, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস কিন্তু শারীরিক শিক্ষার মৌলিক কার্যক্রমের অন্তর্ভুক্ত। পরে একটা প্রশ্ন যে নিচের কোনটি শারীরিক শিক্ষার মৌলিক কার্যকলাপের অন্তর্গত, বলে 4টা অপশন, ওয়ার্মিং আপ, ফর্মাল অ্যাক্টিভিটিস, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, অল অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। যে 3টা রয়েছে সবটাই কিন্তু শারীরিক শিক্ষার মৌলিক কার্যকলাপের অন্তর্গত। শিক্ষাদান পদ্ধতি কত প্রকার ও কি কি, তো সেটা হচ্ছে 2 প্রকার, শিক্ষক কেন্দ্রিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক। পরের প্রশ্ন, শারীরিক শিক্ষার শিক্ষাদান পদ্ধতি কি কি, তো এক্ষেত্রে 4টা পদ্ধতি রয়েছে, কমান্ড মেথড, ডেমনস্ট্রেশন মেথড, হোল পার্ট হোল মেথড এবং মিরর মেথড। মেথড সম্পূর্ণটা হচ্ছে শিক্ষকের উপর নির্ভর করে, এক্ষেত্রে ম্যাচিং, ড্রিল, হুপস ওয়ার্ল্ডস, র্যালি, প্যারেড ইত্যাদি হচ্ছে কমান্ড মেথডে করা হয়। এর প্রশ্ন, 2 বা তার বেশি প্রতিষ্ঠানের মধ্যে খেলোয়াড়ের মধ্যে যে প্রতিযোগিতা করা হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় এক্সট্রা মিউরাল। প্রশ্নটা যদি এমন হয় যে ক্যালিস্থেনিক্স কি, তাহলে সেটার আনসার হচ্ছে ক্যালিস্থেনিক্স হলো তালে তালে বা তাল ছাড়া খালি হাত সঞ্চালনের মাধ্যমে সম্পন্ন দলবদ্ধ কার্যক্রম। পরের প্রশ্ন, কে মনে করতেন কর্মসক্ষমতার উন্নতি এবং স্বাস্থ্যকর জীবনের গুরুত্বপূর্ণ উপায় হলো ক্যালিস্থেনিক্স, সেটা হচ্ছে গ্রিসের প্রকৃতিবিজ্ঞানী গ্যালন মনে করতেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সবচেয়ে প্রাচীন ক্রীড়া কি, সেটা হচ্ছে অ্যাথলেটিক্স। তো অ্যাথলেটিক্স কথাটি কোথা থেকে উদ্ভূত, সেটা হচ্ছে গ্রিক শব্দ অ্যাথলন থেকে উদ্ভূত। পরের প্রশ্ন, কোন ক্রীড়া ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট নামে পরিচিত, সেটা হচ্ছে অ্যাথলেটিক্স ট্র্যাক অ্যান্ড ফিল্ড নামে পরিচিত। পরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে আধুনিক অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে 1896 সালে অনুষ্ঠিত হয়। তো বলে দিই যে অ্যাথলেটিক্সটাকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট বলা হচ্ছে। ট্র্যাক ইভেন্টের মধ্যে রয়েছে বিভিন্ন মাপের দৌড়, আর ফিল্ড ইভেন্টের মধ্যে রয়েছে দেখুন যে হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, পুল ভল্ট, শর্টপুট, ডিসকাস থ্রো, জেভলিন থ্রো, হ্যামার থ্রো ইত্যাদি। তারপর ওই অ্যাথলেটিক্স এর সঙ্গে সংযুক্ত কিছু শব্দ রয়েছে, সেই শব্দগুলো জানতে হবে। অ্যাপ্রোচ, ব্যাটন, ম্যারাথন, ল্যাপ, ট্র্যাক, এগুলো কিন্তু অ্যাথলেটিক্স এর সঙ্গে যুক্ত শব্দ।
পরের প্রশ্ন, ভারতবর্ষে প্রথম ব্যাডমিন্টন খেলা কবে হয়? সেটা হচ্ছে 1877 সালে। IBA ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1934। BAI ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1935। পরের প্রশ্ন, ভারতবর্ষে প্রথম ন্যাশনাল ব্যাডমিন্টন কম্পিটিশন কোথায় হয়? সেটা হচ্ছে 1936 সালে বম্বেতে হয়। ব্যাডমিন্টন খেলার স্থানকে কি বলা হয়? সেটাকে কোর্ট বলা হয়। ব্যাডমিন্টন কোর্টের পরিমাপ কত? তো সিঙ্গেলের ক্ষেত্রে সেটা 44/17 ফিট, আর ডাবলের ক্ষেত্রে সেটা 44/20 ফিট। তো সেইগুলো কিন্তু কোর্স 508 এর ব্লক 2 এর 11 নাম্বার ইউনিটে রয়েছে। সেগুলো যদি ডিসকাশন ভিডিওটা দেখেন তাহলে অনায়াসে সেগুলো বুঝে নিতে পারবেন। যদি আপনি দেখে নেন ইটস ওকে, যদি না দেখেন তাহলে কিন্তু ডিসকাশন ভিডিওতে যদি একবার দেখে আসতে পারেন আপনার জন্য ভালো হবে। তো যাই হোক, পরের প্রশ্ন হচ্ছে ব্যাডমিন্টন নেটের উচ্চতা কত? আনসার হচ্ছে 5 ফিট। ব্যাডমিন্টন কত পয়েন্টের খেলা? সেটা হচ্ছে 21 পয়েন্টের খেলা। ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ রয়েছে, সেগুলো জানতে হবে, যে বলবে যে এই শব্দগুলো কোন খেলার সঙ্গে যুক্ত। তো সার্ভিস, স্ট্রোকস, ড্রপ, স্ম্যাশ, লব শট, ড্রাইভ শট, প্লেসমেন্ট, এগুলো কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত শব্দ। তো পরে যাচ্ছি ভলিবলে। ভলিবল খেলা প্রচলন করেন কে? সেটা হচ্ছে উইলিয়াম জি মর্গান। 1895 সালে ইউএসএ তে ভলিবল খেলা প্রচলন করেন। IVF ইন্টারন্যাশনাল ভলিবল ফেডারেশন কবে প্রতিষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল ভলিবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয় 1951-এ। প্রথম ইন্টারন্যাশনাল ভলিবল প্রতিযোগিতা কোথায় হয়? সেটা হচ্ছে চেক রিপাবলিকের রাজধানী প্রেগে। ভারতে ভলিবল খেলার সূচনা করে কে? সেটা হচ্ছে YMCA ভারতে ভলিবল খেলার সূচনা করে। খেলার স্থানকে কি বলে? কোর্ট বলে। ভলিবল কোর্টের পরিমাপ কত? 18/9 মিটার। ভলিবল নেট কতটুকু চওড়া? সেটা হচ্ছে 40 ইঞ্চি চওড়া। ভলিবল নেটের উচ্চতা কত রাখা হয়? সেটা হচ্ছে মেইলের ক্ষেত্রে 2.43 মিটার, ফিমেলের ক্ষেত্রে 2.24 মিটার। তারপরের প্রশ্ন হচ্ছে ভলিবল খেলায় জালের 3 মিটার দূরত্বে যে লাইন টানা থাকে তাকে কি বলে? তাকে বলা হয় আক্রমণ রেখা বা অ্যাটাক লাইন। তারপর ভলিবল খেলার সঙ্গে সম্পর্কিত কিছু শব্দ রয়েছে, যেমন সার্ভিস, স্পাইকস বা স্ম্যাশ, টিপ, লিফট, বাম্প, আন্ডার আর্ম লিফট, ব্লক, এইগুলো কিন্তু ভলিবল খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ, এগুলো জেনে রাখবেন। দুটি দেশীয় খেলার নাম লিখুন। তো দেশীয় খেলা হচ্ছে কাবাডি এবং খো খো। তো প্রশ্ন হচ্ছে যে 4টে খেলা দিয়ে দিতে পারে, বলবে যে এদের মধ্যে কোনটি দেশীয় খেলা? তো কাবাডি এবং খো খো যদি থাকে এগুলোই কিন্তু দেশীয় খেলা। তো IKA ইন্ডিয়ান কাবাডি অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1952। ভারতবর্ষ কাবাডি খেলা নিয়ন্ত্রণ করে কে? সেটা হচ্ছে কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, কাবাডি খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে? সেটা হচ্ছে 7 জন। পরের প্রশ্ন, কাবাডি খেলার কোর্টের পরিমাপ কত? তো সেটা মেলের ক্ষেত্রে হচ্ছে 10/13 মিটার আর ফিমেলের ক্ষেত্রে 8/11 মিটার। পরের প্রশ্ন, লোনা কি? তো কাবাডি খেলার কোনো এক দল সম্পূর্ণ আউট হয়ে গেলে অপর দল 2 পয়েন্ট বোনাস পায়, একে বলা হয় লোনা। তো কাবাডি খেলার কিছু রয়েছে, দেখুন যে আক্রমণাত্মক দক্ষতা বা অফেন্সিভ স্কিল, কিছু রয়েছে ডিফেন্সিভ স্কিল বা মৌলিক রক্ষণাত্মক দক্ষতা। তো সেইগুলো কি? অফেন্সিভ স্কিল কি, ডিফেন্সিভ স্কিল কি? অফেন্সিভ স্কিলের মধ্যে রয়েছে যে হাত দিয়ে স্পর্শ করা, লেগ থ্রাস্ট, ফ্রন্ট কিক এবং সাইড কিক, মিউল কিক বা ব্যাক কিক, লাফ ও ঝাপ কাউন্টার। ডিফেন্সিভ স্কিলের মধ্যে রয়েছে রিস্ট ক্যাচ, নর্মাল গ্রিপ, অ্যাঙ্কেল ক্যাচ, নি ক্যাচ ইত্যাদি। খো খেলা কোথায় উদ্ভূত হয়? সেটা হচ্ছে ভারতবর্ষের পুনেতে। খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া কবে গঠিত হয়? 1957-এ। ভারতবর্ষে কখন প্রথম খো খো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1960-তে। খো খো খেলার মাঠের পরিমাপ কত? সেটা হচ্ছে 29/16 মিটার। আচ্ছা, খো খো খেলার ক্ষেত্রে চেজিং স্কিল। তো চেজিং স্কিল হচ্ছে বাম হাতে ধরা, ডান হাতে ধরা। সিটিং স্কিল হচ্ছে গুচ্ছ পদ্ধতি, সারি পদ্ধতি। গেটিং আপ স্কিল সেটা হচ্ছে বাদর লাফ, উঠে দাঁড়ানো, একত্রীকরণ ইত্যাদি। যুগ বা যুগা শব্দটি কোন শব্দ থেকে এসেছে? তো সেটা হচ্ছে সংস্কৃত শব্দ ইউজ, YUJ থেকে এসেছে যুগা শব্দটি। যুগার ক্ষেত্রে 8টি স্তর রয়েছে, সেই স্তরগুলি কি? সেখান থেকে এমসিকিউ হতে পারে, যে স্বয়ং একটা এমসিকিউ এসছে, নিচের কোনটি যুগার 8টি স্তরের মধ্যে কোন স্তর নয় বলে বিভিন্নটা দিয়ে দিতে পারে। তো এখানে 8টি স্তর কি? ইয়ামা, নিয়ামা, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান এবং সমাধি। তো এগুলো হচ্ছে যুগার 8টি স্তর। তার মধ্যে যদি কপালভাতি দিয়ে দেয়, কপালভাতি কিন্তু যুগার স্তর নয়, বা অনুলোম বিলোম সেটা কিন্তু যুগার স্তর নয়। এগুলো কিন্তু হচ্ছে সবটাই প্রাণায়াম। এই যে যুগার মধ্যে একটা অংশ রয়েছে প্রাণায়াম, প্রাণায়ামের মধ্যে রয়েছে অনুলোম বিলোম, কপালভাতি, বাইরে প্রাণায়াম ইত্যাদি ইত্যাদি। তো যুগার 8টি স্তর আমরা জেনে নিলাম, যে ইয়ামা, নিয়ামা, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান এবং সমাধি, এগুলো হচ্ছে যুগার 8টি নিয়ম। প্রশ্ন, কোন আসন কুণ্ডলিনী কৌশল নামে পরিচিত? তো সেটা হচ্ছে শলভাসন কুণ্ডলিনী কৌশল নামে পরিচিত। প্রশ্ন, প্রাণায়াম কি বা প্রাণায়াম কত প্রকার ও কি কি? তো প্রাণায়াম রয়েছে 5 প্রকারের, নাড়ি শীতল, শীতলী প্রাণায়াম, উজ্জায়ী প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম এবং দীর্ঘ প্রাণায়াম।
তো এরই সাথে কিন্তু আমার ডিসকাশন কমপ্লিট করছি। যদি সম্পূর্ণ ডিসকাশন দেখতে চান তাহলে কিন্তু কোর্স 508 এর ব্লক 2 এর ইউনিট নাম্বার 11 দেখলে সবটা সম্পূর্ণ ডিসকাশন পাবেন। এখন জাস্ট আমি এমসিকিউ নিয়ে আলোচনা করলাম, তো এমসিকিউ আলোচনা এখানেই রাখছি। নেক্সট একটু পরেই যেটা পাবেন সেটা হচ্ছে সোয়ামের এমসিকিউ কালেকশন গুলো পাবেন উইথ পিডিএফ। তো ততক্ষণ ভালো থাকবেন, কিপ স্টাডিং, স্টে টিউনড উইথ এস17 টিউটোরিয়াল। আর অবশ্যই আপনার পরীক্ষা ভালো হবে এমনটাই আমি কামনা করছি। ধন্যবাদ।